আমি আমার আলোচনার শুরুতেই একটি শোক জানাতে চাই যে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ স্যার ইন্তেকাল করেছেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। স্যার অত্যন্ত সজ্জন এবং যোগ্য মানুষ ছিলেন, অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। আমরা এই সময় এই নির্বাচনের আগে একজন যোগ্য এবং এই ফিল্ডে অত্যন্ত দক্ষ একজন মানুষকে হারালাম। সেটা আমাদের গণতন্ত্র উত্তরণের পথকে তিনি অনেকখানি সহযোগিতা করতেন। তিনি আরটিভির প্রোগ্রামে অসংখ্যবার এসেছেন, আমরা অনুষ্ঠানের মাধ্যমে তাকে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি। এখন এই যে আপনার যে ইস্যুটা রেইজ করলেন যে ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য হতে ব্যর্থ হয়ে জনগণের কাছে যেতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে, এখন এটা ব্যর্থতা হিসেবে দেখবেন কিনা, যদি ওইখানে বসার শেষ পর্যন্ত ওই পরিণতি সৃষ্টি হবে কিনা সেটাই বলছি। সেখানে বসলে সবাই যদি শুধু আমরা এই মত নিয়েই থাকি যে সব বিষয়ে আমাদের একমত হতেই হবে, এটা একটা ভুল কনসেপ্ট। কারণ ভিন্ন মত থাকবে এবং সব বিষয়ে একমত হবে না। দ্বিতীয় হলো গিয়ে শুধুমাত্র একমত হলেই তিনি গণতান্ত্রিক, ভিন্ন মত হলে তিনি গণতান্ত্রিক না, এই কনসেপ্ট নিয়ে যারা বসে থাকে সেটাও ন্যায়সঙ্গত আচরণ না। এখন যে 84টা বিষয়ে যেগুলিতে অনেক ক্ষেত্রে একমত হয়েছে প্রায় সবগুলো দল, সেগুলির ব্যাপারে কিন্তু কারো কোনো অনাস্থা বা দ্বিমত এরকম নাই। এবং কিছু বিষয় আছে যেটা সরকারের অধ্যাদেশ জারির মাধ্যমে সাংবিধানিক পরিবর্তন ছাড়াই যেটাকে এখনই কার্যকর করতে পারে, সেটা করার ব্যাপারেও কিন্তু অনেক সব দলই, বিশেষ করে বিএনপি একমত সেটাই। ফলে ওই অংশটা বাদ দিলে সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে করতে হবে এরকম সংখ্যা খুব বেশি আর থাকে না। সেটার ক্ষেত্রে যদি একটু বিশ্বাস আনা যেত যে বিএনপি যেহেতু বলছে যে তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে এটা বাস্তবায়ন করবে, সেখানে একটু বিশ্বাস আনা যেতে পারত। তার থেকেও বড় কথা হচ্ছে আপনি আগেই বিএনপিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছেন যে এরাই ক্ষমতায় আসবে, না হলে তাদের উপরই কেন নির্ভর করছেন যে ওনারা আসবে ক্ষমতায় এবং মানবে না? এটা তো জামায়াতও আসতে পারে ক্ষমতায়, অন্য কেউ কোনো জোটও আসতে পারে, তারা আসলে তো আর এই দ্বিধা থাকে না। সুতরাং একটা দল, বড় দল বিএনপি মানছে না আর ধরে নিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, হয়তো এটা করা যাবে না। শেষ পর্যন্ত যে গণভিটের দিকে যাচ্ছে, এটা আর একটা নতুন সংকটের উদ্ভব ঘটালো। সেই সংকটটা কেমন হতে পারে? এই সংকটটা আরো জটিল আকার ধারণ করবে। এখন আপনার গণভোট যদি হয়, তাহলে গণভোট কি আপনার আগে হবে আলাদা করে, যেটা জামাত ইসলামের দাবি, নভেম্বরের মধ্যে তারা চাচ্ছে, নভেম্বরে যাচ্ছে। আবার কেউ কেউ বিএনপি আরো অন্য কিছু দল চাচ্ছে যে জাতীয় নির্বাচনের সঙ্গে হোক। বাংলাদেশের মানুষ গণভোটের কোনো স্পেসিফিক ইস্যু নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে এই প্র্যাকটিসটা তাদের নাই। বাংলাদেশের মানুষ এতটা, তারা রাজনৈতিক আড্ডা পছন্দ করে, কেওয়াজ পছন্দ করে, চায়ের দোকানের সামনে বসে টকশো শুনতে পছন্দ করে, কিন্তু ওই রকম একটা বিষয়ে স্বপ্রণোদিত হয়ে নাগরিক অধিকার প্রয়োগের জন্য শেষ করে একটু কেন্দ্রে যাবে, এটা ভাবা মুশকিল। সেই ক্ষেত্রে যদি আলাদা করে দেন তাহলে ভোটার পার্টিসিপেন্ট একটা বিষয় হবে। তাহলে তখন এই প্রশ্নটা আসতে পারে যে আপনি এত বড় একটা সাংবিধানিক পরিবর্তন করতে চান, তাহলে গণভোটে আপনি কত শতাংশ লোকের ভোট থাকতে হবে, এইটা ম্যান্ডেটরি করে দিতে হবে। যেখানে আপনার সরকার গঠন করতে হলে 51% সংসদীয় আসন লাগে, আপনি গণভোটে তাহলে টোটাল ভোটারের কত % হলে আপনি ধরে নেবেন যে এটা জনগণের রায়, সংবিধান পরিবর্তন করা যায়, সেটা পাবেন কিনা। আবার যদি জাতীয় নির্বাচনের সঙ্গে দেয়, তাহলে একসঙ্গে 2টা নির্বাচন আপনি ওই সময় এই যে করতে পারবেন কিনা। দ্বিতীয় হলো হোসেন জিল্লুর রহমান স্যার, যে সাবেক উপদেষ্টা, তিনি আজকে বলছেন যে এই যে গণভোটের এই প্রশ্ন যে প্রশ্ন হচ্ছে, এটা জটিল এবং দুর্বোধ্য প্রশ্ন এবং একাধিক বিষয়, এইটাও জনগণ বুঝে তার মতামতের প্রতিফলন ঘটাতে পারবে না, তার জরিপ কাজের অভিজ্ঞতা থেকে বলছেন। ফলে গণভোটের নামে আমাদেরকে নতুন জটিলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, সংকট আরো ঘনীভূত হচ্ছে কিনা, সেটা ভাবতে হবে।